Thank you and welcome all again to my class. আমরা জৈব রসায়ন আলোচনার একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি। আজকে আমরা আলোচনা করব এলপিজি রান্নার যে গ্যাস সেই এলপিজি নিয়ে, সিএনজি নিয়ে এবং কিছু জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল বা ইথানল এর ধর্ম এবং ব্যবহার নিয়ে, অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এর বিভিন্ন ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং এর ব্যবহার নিয়ে, মিথানল নিয়ে, ডিনেচার্ড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কি কিংবা রেকটিফাইড স্পিরিট কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং জৈব যৌগের, জৈব রসায়নের যে গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক বিক্রিয়া, ইথিলিন বা ইথিন এবং অ্যাসিটিলিন বা ইথাইন, এই যে অসম্পৃক্ত যৌগ তারা হাইড্রোজেনের সঙ্গে, ব্রোমিনের সঙ্গে কিভাবে দ্রুত বিক্রিয়া করে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করছি এলপিজি। বাড়িতে রান্নাবান্নার জন্য যে এইচপি গ্যাস, ইন্ডেন গ্যাস সিলিন্ডার এবং ভারত গ্যাস যে আমরা ব্যবহার করি, সেই সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটি থাকে তার নাম এলপিজি। রান্নার জন্য ব্যবহার করি যে গ্যাসটি তার নাম হচ্ছে এলপিজি। এই এলপিজি গ্যাস প্রথমের পুরো নাম কি আমাদের জানতে হবে। পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো নাম মাধ্যমিকে আসে অনেক সময়। এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি, এল থেকে লিকুইফাইড, পি থেকে পেট্রোলিয়াম, জি থেকে গ্যাস। রান্নার জ্বালানি হিসাবে যে গ্যাসটি আমরা ব্যবহার করি সিলিন্ডারে, এইচপি, ইন্ডেন, ভারত গ্যাস সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটি থাকে তার নাম হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর উৎস কি? পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম যে অয়েল রয়েছে, খনিজ তেল। আমরা অনেকেই জানি যে পেট্রা শব্দের অর্থ হচ্ছে রক, পাথর, আর ওলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। পেট্রোলিয়াম বলতে খনিজ তেলকে বোঝায়, পাথুরে তেলকে বোঝায়। খনির ভিতরে যে খনিজ তেল আমরা পাই, পেট্রোলিয়াম অয়েল বলতে শুধু পেট্রোলকে বোঝায় না। খনির ভিতরে যে খনিজ তেল আমরা পাই, সেই খনিজ তেল বা পেট্রোলিয়াম অয়েল যেখান থেকে পেট্রোলও পাওয়া যায়, কেরোসিনও পাওয়া যায়, ডিজেলও পাওয়া যায় এবং সিএনজি গ্যাস পাওয়া যায়। তাছাড়া ন্যাপথা, পিচ এগুলোও অবশেষে পাওয়া যায়। সেই খনিজ তেলের খনি থেকে যে আমরা পেট্রোলিয়াম অয়েল উত্তোলন করি, সেই খনিজ তেলের আংশিক পাতনের মাধ্যমে, কি বললাম, খনিজ তেলের আংশিক পাতনের মাধ্যমে খনিজ তেলকে বিভিন্ন উষ্ণতায় গরম করলে যে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন বাষ্প বার হয়, তাকে ঠান্ডা করলে কখনো পেট্রোল, কখনো কেরোসিন, কখনো ডিজেল আমরা সংগ্রহ করতে পারি। তো সাধারণভাবে এলপিজি সব থেকে গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম তেলকে উত্তোলন করে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি উত্তপ্ত করি, পেট্রোলিয়াম তেল থেকে যে বাষ্পটা নির্গত হয় তাকে উচ্চ চাপে তরলে পরিণত করলে এলপিজি পাওয়া যায়। পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে
30°C নিচে যে বাষ্প নির্গত হয় তাকে উচ্চ চাপে সংগমিত করলে, তরলে পরিণত করলে এলপিজি পাওয়া যায়। তাহলে কি বললাম, পেট্রোলিয়াম তেলের 30°C নিচে আংশিক পাতনে উৎপন্ন বা নির্গত গ্যাসকে উচ্চ তাপে তরলে পরিণত করে এলপিজি পাওয়া যাবে। তাহলে এলপিজি সেই পেট্রোলিয়াম তেল থেকেই পাওয়া যায়, খনিজ তেল থেকেই। সেই খনিজ তেলের 30°C নিচে যদি আংশিক পাতন করি, যে গ্যাস নির্গত হয় তাকে উচ্চ চাপে তরলে পরিণত করে এলপিজি পাওয়া যায়। এলপিজির উপাদান কি? এলপিজি গ্যাস কি দিয়ে তৈরি? এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা তৈরি হচ্ছে বিউটেন দিয়ে। কি দিয়ে? বিউটেন। প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এলপিজি গ্যাসের প্রধান উপাদান বিউটেন এবং সামান্য পরিমাণ ইথেন এবং প্রোপেনও থাকে। তাহলে এলপিজি, এখানে সমান চিহ্নটাই দিই। তাহলে এলপিজি গ্যাসের উপাদান প্রধানত বিউটেন C4H10 এবং ইথেন ও প্রোপেন C2H6 এবং C3H8, এই সমস্ত মিশ্রণে এলপিজি গ্যাস তৈরি। তাহলে এলপিজি গ্যাস বিউটেন প্রধান উপাদান এবং তার সঙ্গে ইথেন ও প্রোপেন থাকে। এলপিজি গ্যাসকে আমরা কি কাজে ব্যবহার করি? আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি প্রায়, যে রান্নাবান্নার ক্ষেত্রে, রান্নাবান্নার কাজে এলপিজি গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। আমরা এইচপি, ভারত গ্যাস, ইন্ডিয়ান যেটা বলি, এগুলো কোম্পানির নাম, কিন্তু প্রত্যেক সিলিন্ডারের ভিতরে একই গ্যাস থাকে, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসকে তরলীকৃত করে রাখা হয় উচ্চ চাপে। তাহলে ব্যবহারের মধ্যে প্রথমেই আছে 1 নম্বর হচ্ছে রান্নাবান্নার কাজে, বান্না না দিলে হবে, রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এলপিজি। একটা মাধ্যমিক পরীক্ষার জন্য শর্ট প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বেশি? মনে আছে কিনা তোমাদের? আলোচনা করেছিলাম যে এলপিজি এমন একটি জীবাশ্ম জ্বালানি যার তাপন মূল্য সব থেকে বেশি তাপ উৎপন্ন হয়। তাই কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? উত্তর হবে এলপিজি। এলপিজি কি শুধু রান্নাবান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? শুধু তাই নয়, মোটর গাড়ি, যানবাহনে জ্বালানি হিসেবেও অনেক সময় এলপিজি ব্যবহার করা হয়। তাই যানবাহনের জ্বালানি হিসাবেও
ব্যবহার করা হয়। তাহলে এলপিজির ব্যবহার রান্নার কাজে জ্বালানি হিসাবে এবং যানবাহনের জ্বালানি হিসাবে এলপিজি কে ব্যবহার করা হয়। এলপিজির গন্ধ কি? আমরা যে এলপিজি গ্যাস রান্নার গ্যাসটা ব্যবহার করি তার কি কোনো গন্ধ রয়েছে? অনেকেই বলবে হ্যাঁ গন্ধ রয়েছে, বেশিরভাগই বলবে হ্যাঁ, কিন্তু বাস্তবে এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই। বিশুদ্ধ এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই, গন্ধবিহীন। আমরা লিখব এলপিজি বিশুদ্ধ অবস্থায় গন্ধবিহীন, গন্ধহীন। তাহলে সিলিন্ডার লিক করলে তো একটা গন্ধ পাওয়া যায়। হ্যাঁ গন্ধ পাওয়া যায়, বাস্তবে ঠিক, কিন্তু বিশুদ্ধ এলপিজি গন্ধবিহীন, এর কোনো গন্ধ নেই। তাই যদি সিলিন্ডার লিক করে এলপিজি বেরিয়ে আসে, দুর্ঘটনা ঘটে, আমরা সহজে টের পাবো না, গন্ধ পাবো না, বর্ণহীন গন্ধহীন। তার জন্য এলপিজি গ্যাসের সঙ্গে ভেজাল মিশানো হয়। উগ্র গন্ধযুক্ত সালফার ঘটিত যৌগ, 2 প্রকারের যৌগ বিশুদ্ধ এলপিজির সঙ্গে মেশানো হয় বলেই রান্নার গ্যাস এলপিজি গ্যাস গন্ধযুক্ত। বিশুদ্ধ এলপিজি গন্ধ নেই, কিন্তু আমরা যে গ্যাসটা ব্যবহার করি তার মধ্যে ভেজাল মিশানো হয়। বিশুদ্ধ এলপিজির সঙ্গে কি মিশানো হয়? সালফার ঘটিত যৌগ, যার নাম হচ্ছে, এর সঙ্গে যোগ করা হয় গ্যাসীয় মিথাইল মারক্যাপটেন। গ্যাসীয় মিথাইল মারক্যাপটান। মিথেন থেকে হলো মিথাইল, আর মারক্যাপটেনের জন্য এসএইচ, CH3SH। এবং যোগ করা হয় উদ্বায়ী তরল ইথাইল মারক্যাপটেন, যার সংকেত হচ্ছে C2H5। ইথাইল বলতে C2H5, সঙ্গে SH। এরা দুজনেই হচ্ছে উগ্র গন্ধযুক্ত। তাহলে আমরা যেটুকুন জানলাম যে বিশুদ্ধ এলপিজি এর কোনো গন্ধ নেই, কিন্তু লিক করলে যাতে বোঝা যায়, টের পাওয়া যায়, সেজন্য বিশুদ্ধ এলপিজির সঙ্গে উগ্র গন্ধযুক্ত সালফার ঘটিত যৌগ, যেমন মিথাইল মারক্যাপটান CH3SH এবং ইথাইল মারক্যাপটেন C2H5SH মেশানো হয়। তাহলে এলপিজির সঙ্গে এগুলো মেশানো হয় বলেই এলপিজি গন্ধযুক্ত। এরপরে আমরা আলোচনা করব সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটাও কোত্থেকে পাই আমরা? ওই খনিজ তেলের খনি থেকে। খনিজ তেলের যে খনি রয়েছে পেট্রোলিয়াম অয়েল, সেই খনির উপরে, তেলের উপরে যে গ্যাস থাকে, খনিটা তো পুরোপুরি তেলে ভর্তি থাকে না, উপরে যে গ্যাস থাকে যাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। সিএনজি আগে জানতে হবে সিএনজির পুরো নাম কি? compressed natural gas। এর পুরো নাম হচ্ছে compressed natural gas। compressed natural gas আমরা কোথায় পাবো? পেট্রোলিয়াম খনির যে প্রাকৃতিক গ্যাস রয়েছে
সেই পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসে প্রায় 85% মিথেন রয়েছে। সেই প্রাকৃতিক গ্যাসকেই সংরমিত করে উচ্চচাপে সিএনজি তৈরি করা হয়। পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসে প্রায় 85% মিথেন গ্যাস থাকে, CH4। তবে সঙ্গে অল্প পরিমাণ ইথেন এবং প্রোপেন থাকে, ওই এলপিজির মতো। তো এই প্রাকৃতিক গ্যাসকে প্রধান উপাদান মিথেন, অল্প পরিমাণ ইথেন এবং প্রোপেন, এই প্রাকৃতিক গ্যাসকে, পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসকে তেলের সঙ্গে হোক বা আলাদা করে হোক উত্তোলন করে সেখান থেকে হাইড্রোজেন সালফাইড আর কার্বন ডাই অক্সাইড যদি ভেজাল থাকে সেগুলোকে অপসারিত করে, কাকে অপসারিত করব? কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড অপসারিত করে উচ্চ চাপে তরলে পরিণত করে সিএনজি পাওয়া যায়। তাহলে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার উপাদান কি? কি উপাদান দিয়ে তৈরি? 85% মিথেন, সামান্য পরিমাণ ইথেন এবং প্রোপেন। প্রাকৃতিক গ্যাসকে উত্তোলন করে সংরমিত করে চাপ দিয়ে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে ভর্তি করা হয়। এই সিএনজি গ্যাস কি কাজে ব্যবহার করা হয়? এর ব্যবহার কি? ব্যবহার প্রধানত পরিবহন ব্যবস্থায় বাস, গাড়ির জ্বালানি তেল হিসাবে ব্যবহার করা হয়। বড় বড় শহরে দেখা যায় যে ডিজেল পেট্রোলের যেমন ইয়ে রয়েছে, ঠিক সেরকম এই পরিবহন ব্যবস্থায় বাস এবং গাড়ির জ্বালানি তেল হিসাবে সিএনজি কে ব্যবহার করা হয়। এরও পাম্প রয়েছে, সেখান থেকে ভরে নিতে হয়। তো বাস, গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি, এই সমস্ত জ্বালানি হিসাবে সিএনজি কে আধুনিকভাবে ব্যবহার করা শুরু হয়েছে। তাছাড়া রান্নার কাজেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এলপিজির মতো রান্নার কাজেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শুধু তাই না, রাস্তায় আলো জ্বালাতে এবং ঘর গরম করতেও এই সিএনজি গ্যাস ব্যবহার করা হয়। রাস্তার আলো এবং ঘর গরম রাখতে ব্যবহার করা হয়। 4 নম্বর, বিভিন্ন কলকারখানা শিল্পে
সিএনজি গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কলকারখানা শিল্পে সিএনজিকে জ্বালানি হিসেবে, বিভিন্ন কলকারখানা শিল্পে সিএনজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সিএনজি বলতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাস থেকেই পাওয়া যায়। বেশিরভাগ হচ্ছে মিথেন, সঙ্গে অল্প পরিমাণ ইথেন এবং প্রোপেন থাকে। কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড মিক্সচার থাকলে তাকে অপসারিত করে নেওয়া হয় এবং উচ্চ চাপে তাকে তরলে পরিণত করা হয়। ব্যবহার হচ্ছে পরিবহন ব্যবস্থায়, বাস, গাড়ি টাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। রান্নার কাজেও এই জ্বালানিকে ব্যবহার করা হয়, রাস্তায় আলো জ্বালাতে এবং ঘর গরম রাখতে ব্যবহার করা হয়। বিভিন্ন কলকারখানায়, শিল্পে সিএনজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের সিএনজি গ্যাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইউপ্যাক নাম হচ্ছে ইথানল, ইউপ্যাক নাম হচ্ছে ইথানল, আর এমনি নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, ইথানল, C2H5OH। ইথাইল অ্যালকোহল বা ইথানল, C2H5OH। C2 দুটো C আছে, কার্বন আছে দুটো, তাই ইথ দিয়ে শুরু। OH আছে, হাইড্রক্সিল গ্রুপ, তাই অ্যালকোহল। ইউপ্যাক নাম হচ্ছে ইথানল। এই ইথানল বা ইথাইল অ্যালকোহল কি রকমের তরল পদার্থ? এটি সাধারণভাবে বর্ণহীন। এর বৈশিষ্ট্য হচ্ছে, অ্যালকোহল নাম শুনেই যেটা ভাবছো তোমরা সেটাই। ইথাইল অ্যালকোহল সহজ কথায়, চলতি কথায় অ্যালকোহল বা মদ, নেশার জন্য যে মদ পানীয়, সেই ইথাইল অ্যালকোহল সাধারণভাবে মদ বা পানীয় হিসেবে ব্যবহার হলেও এর অনেক ভালো ভালো কাজে কিছু ব্যবহার রয়েছে, আমরা সেগুলোও জানবো। যে ইথাইল অ্যালকোহল এর ভৌত ধর্ম কি, কি কাজে ব্যবহার করা হয় প্রধানত, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা জানবো, এবং এর রাসায়নিক ধর্মই বা কি। তো ভৌত ধর্মের মধ্যে পড়ছে, এটা হচ্ছে বর্ণহীন, এর কোনো বর্ণ নেই, কিন্তু গন্ধ রয়েছে, মিষ্টি গন্ধযুক্ত বা সুমিষ্ট গন্ধ, মিষ্টি গন্ধযুক্ত। ইথাইল অ্যালকোহল একটি উদ্বায়ী তরল, তাই এটা হচ্ছে উদ্বায়ী। উদ্বায়ী মানে তরল থেকে সহজে বাষ্প হয়ে উড়ে যায়, উবে যায়, উদ্বায়ী। এবং অতিশয় দাহ্য, অতিশয় দাহ্য প্রশম তরল। এই হচ্ছে ভৌত ধর্ম প্রধানত ইথাইল অ্যালকোহলের, যে বর্ণহীন, সুমিষ্ট গন্ধযুক্ত, উদ্বায়ী, অতিশয় দাহ্য প্রশম তরল পদার্থ। আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে জলের মধ্যে সহজেই মিশে যায়, অতিশয় দ্রাব্য। জলের সঙ্গে ইথাইল অ্যালকোহল হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি করে, সহজেই জলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মিলে যায়, মিলেমিশে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। তাই হাইড্রোজেন বন্ধনী তৈরির মাধ্যমে জলে অতিশয় দ্রাব্য। যদি লিখি আমরা, তাহলে লিখবো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে এটি জলে অত্যন্ত দ্রাব্য বা অতিশয় দ্রাব্য, একই ভাষা, অতিশয় বা অত্যন্ত দ্রাব্য।
যে কোনো অনুপাতে জলে দ্রবীভূত হয়। তাহলে ইথাইল অ্যালকোহল বা ইথানল জলে অতিশয় দ্রাব্য। এর ব্যবহার কি কি কাজে ইথাইল অ্যালকোহলকে ব্যবহার করি? সেই পানীয় ছাড়া, নেশা জাতীয় পানীয় ছাড়াও ইথাইল অ্যালকোহলের ভালো ভালো ব্যবহার রয়েছে। প্রথমে যেটা বলবো যে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, স্পিরিট যাকে বলছি আমরা, রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, প্রস্তুতিতে আলোচনা করবো আমরা রেকটিফাইড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কি, খুব ইন্টারেস্টিং বিষয়। প্রস্তুতিতে এবং বার্নিশের কাজে, ব্যবহার করা হয়। বার্নিশের কাজে দ্রাবক হিসাবে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। বার্নিশের কাজে বলতে আসবাবপত্র রংচং করা হয় যখন, সেই রঙের সঙ্গে ইথাইল অ্যালকোহলের মধ্যে রংটা বা স্পিরিটের মধ্যে রংটা দেওয়া হয়। জলের মধ্যে দিলে হবে না, জলে দ্রবীভূত হবে না, ইথাইল অ্যালকোহলই দ্রাব্য। তো রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট প্রস্তুতিতে এবং বার্নিশের কাজে ব্যবহার করা হয়। এর সুমিষ্ট গন্ধ রয়েছে, তাই সুগন্ধি দ্রব্য হিসাবে সুগন্ধি দ্রব্য বলতে পারফিউম, বেশিরভাগ পারফিউমে আফটার সেভে ইথাইল অ্যালকোহল থাকে। সুগন্ধি দ্রব্য হিসাবে এবং ওষুধ তৈরিতে, ঔষধ বা ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আমরা তো জানি যে বেশিরভাগ চলতি নলেজে যে কফের সিরাপ যে রয়েছে, বেশিরভাগ কফের সিরাপেই কিছু অ্যালকোহল মিশ্রিত থাকে। ইদানিং যে আমরা স্যানিটাইজার ব্যবহার করি জীবাণুনাশক হিসাবে, তার মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহলিক স্যানিটাইজার ব্যবহার করতে বলছে। সেই সুগন্ধি দ্রব্য হিসাবে এবং ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। 3 নম্বর ইথার, ইথার প্রস্তুতিতে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, অনেক কিছু রয়েছে, এগুলা তৈরি করতে আয়োডোফর্ম প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আর কি আছে? ইথাইল অ্যালকোহল অত্যন্ত দাহ্য পদার্থ, তাকে কাজে লাগিয়ে ইথাইল অ্যালকোহলকে পেট্রোলের সঙ্গে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় এবং যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কি বললাম? ইথাইল অ্যালকোহল অত্যন্ত দাহ্য পদার্থ, সেজন্য পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহলকে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়, যেটা যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা লিখবে এত বড় লাইনটা। তাহলে পেট্রোলের সঙ্গে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল হিসাবে যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কি লিখলাম? পেট্রোলের সঙ্গে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল হিসাবে যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 5 নাম্বার জৈব দ্রাবক হিসাবে, আমরা জৈব দ্রাবক হিসেবে প্রধানত ব্যবহার করব। তো জৈব দ্রাবক, জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এবং যেটা শুনতে চেয়েছো সব থেকে কি বলবো ইন্টারেস্টিং, সেটা বলা অন্যায়,
যে ইথাইল অ্যালকোহলকে নেশা জাতীয় পানীয় হিসেবে ব্যবহার করা হয়। নেশা জাতীয় পানীয় হিসেবে বহুল ব্যবহার রয়েছে। নেশা জাতীয় পানীয় হিসেবে ইথাইল অ্যালকোহল বহুল ব্যবহার রয়েছে। ইথাইল অ্যালকোহলকে সাধারণ ভাষায় শুধু অ্যালকোহল বা মদ বলা যায়। এই ইথাইল অ্যালকোহল বা নেশা জাতীয় পানীয় পান করলে মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় এবং এই পানীয় বেশি পরিমাণে দীর্ঘদিন ধরে পান করলে মারাত্মক ক্ষতি। প্রধানত হার্টের যে পেশি আছে, সেই হার্টের পেশিকে সিস্টোল ডায়াস্টোল করার জন্য যে পেশি, সেই পেশিকে নষ্ট করে। দ্বিতীয়ত লিভারকে নষ্ট করে লিভারকে ফুলিয়ে দেয়। তাই দীর্ঘদিন ধরে পান করলে ইথাইল অ্যালকোহল পানীয় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে না, অনেকের মৃত্যুও হয়। তাই অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়, কাঙ্ক্ষিত। তাই ইথাইল অ্যালকোহল এই সমস্ত ব্যবহার রয়েছে। আমরা ইথাইল অ্যালকোহলের কিছু রাসায়নিক ধর্ম, রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে ইথাইল অ্যালকোহল রাসায়নিক ধর্মের মধ্যে রাসায়নিক ধর্ম কেমিক্যাল প্রপার্টিজ। 1 নাম্বার হচ্ছে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। সাধারণ উষ্ণতায় ইথাইল অ্যালকোহল বা ইথানল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে এবং সঙ্গে হাইড্রোজেন। বিক্রিয়াটা আমরা দেখব যে ইথাইল অ্যালকোহল C2H5OH তার সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করবে, বিক্রিয়ায় উৎপন্ন হবে C2H5ONa প্লাস হাইড্রোজেন। শুধু এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সোডিয়াম দিয়ে। তাই যে ইথানল ছিল তার হাইড্রোজেন, এই লাস্টের OH এর হাইড্রোজেনটা জায়গায় সোডিয়াম বসবে, তাহলে সোডিয়াম ইথোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এটাকে কি বলা হয়? সোডিয়াম ইথোক্সাইড। তাহলে সাধারণ তাপমাত্রায়, সাধারণ উষ্ণতায় ইথাইল অ্যালকোহল এবং সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। সমতা বিধান করতে হবে। এখানে হাইড্রোজেন ছিল 1টা, এখানে 2টা হয়ে গেছে, তাহলে এগুলোকে 2 মারবো, কার্বন 4টা, এখানে 2 মারবো, কার্বন 4টা মিলে গেছে, সোডিয়ামও 2টা হচ্ছে, এখানে 2 মারতে হবে। তাহলে এইভাবে সমতা বিধান করতে হবে আমাদের। ইথাইল অ্যালকোহল এবং সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন হয় এবং সঙ্গে হাইড্রোজেন। এবার ইথাইল অ্যালকোহলের গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে নিরুদন বিক্রিয়া। নিরুদন বলতে শুকিয়ে যাওয়া, নিরুদন বিক্রিয়া, জল অপসারিত হওয়ার বিক্রিয়া। নিরুদন, শুকিয়ে যাওয়া। নিরোধক যে শুকায়, সাধারণভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। ইথাইল অ্যালকোহল 170 ডিগ্রি টেম্পারেচারে, 170 ডিগ্রি উষ্ণতায় ইথাইল অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল থেকে 1 অণু জল টেনে নেয়।
ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল অপসারিত হলে ইথিলিন উৎপন্ন করে। বিক্রিয়াটা কিরকম? ইথাইল অ্যালকোহল C2H5OH 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে মানে ওর সঙ্গে বিক্রিয়াতে তৈরি করে C2H4 এবং জল। C2H5OH এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর জল যদি চলে যায় তাহলে এখানে C2 আর H টা 4 হয়ে যাবে। 5টা ছিল, এই হাইড্রোজেন মিলে দুটো হয়ে বেরিয়ে গেছে জল হিসাবে অক্সিজেন সমেত। তাহলে এখানে একটা হাইড্রোজেন কমে গিয়ে C2H4 মানে ইথিলিন উৎপন্ন হবে। দ্বিবন্ধনের ইথিলিন উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে ইথাইল অ্যালকোহল 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এক অণু জল অপসারিত হয় ইথাইল অ্যালকোহল থেকে, পরিণামে ইথিলিন উৎপন্ন করে। এই দুটো বিক্রিয়া ইথাইল অ্যালকোহল থেকে আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করব অ্যাসিটিক অ্যাসিড। ওখানে না, মিথানলটা আলোচনা করে একটু করে। মিথানল কি আলোচনা করব? মিথানল। মিথানলে কয়টা কার্বন থাকবে? নিঃসন্দেহে মিথ আছে তাই একটা কার্বন, তাই CH3OH। মিথানল বা চলতি নাম মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল এটা ভয়ঙ্কর পদার্থ। ভয়ঙ্কর বলতে অত্যন্ত ক্ষতিকর, বিষাক্ত। এটি একটি অত্যন্ত বিষাক্ত তরল পদার্থ। কি লিখলাম? এটি একটি অত্যন্ত বিষাক্ত তরল পদার্থ। ইথাইল অ্যালকোহলের মতন এটাকেও পানীয় ভেবে খেয়ে নিলে হবে না। অল্প পরিমাণও যদি মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে এই মিথানল বা মিথাইল অ্যালকোহল, তাহলে মানুষ অন্ধ হয়ে যায়, ব্লাইন্ড, এবং মানুষ উন্মাদও হয়ে যায়, পাগল হয়ে যায়। তার কারণ মিথাইল অ্যালকোহল বা মিথানল যদি শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে শরীরের ভিতরে প্রবেশ করার পরে সেটা জারিত হয়ে বিষাক্ত। কি করে? জারিত হয়ে, শরীরের ভিতরে জারিত হয়ে বিষাক্ত ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে। HCOH ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক বলছি তো? ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে পাওয়া যায়, তাই সেই বিষাক্ত অ্যাসিডে কনভার্ট করে মিথানল শরীরের ভিতরে প্রবেশ করবে। তাছাড়া চোখের মধ্যে রেটিনায়, চোখের মধ্যে গিয়ে কি সমস্যা করে? চোখে উৎপন্ন করে আবার ফর্মালডিহাইড, চোখে উৎপন্ন করে ফর্মালডিহাইড। তাই মিথানল বা মিথাইল অ্যালকোহল অত্যন্ত বিষাক্ত একটি পদার্থ। সেই মিথাইল অ্যালকোহল বা মিথানলকে আমরা কোথায় ব্যবহার করি? আমরা ইথাইল অ্যালকোহলকে যাতে শিল্পে ব্যবহার করতে পারি, শিল্পে কাজে লাগাতে পারি, পানীয় হিসাবে সহজলভ্য না হয়ে যায়, যে শিল্পের কাজে বার্নিশের কাজে ইথাইল অ্যালকোহল ব্যবহার করছে আর বাস ওখান থেকে নিয়ে মুখে মেরে দিলাম, সেই সমস্যা যাতে না থাকে, তাই ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য মিথাইল অ্যালকোহল ওর মধ্যে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ সোজা কথায় বিষ মিশিয়ে দেওয়া হয়। তাই বার্নিশের ক্ষেত্রে,
কাঠ আসবাবপত্র রং করার ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে যে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহল একসঙ্গে মিক্সচার করা থাকে, যার নাম হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট, সেটা পানের যোগ্য নয়। আমরা প্রথমে আলোচনা করব রেকটিফাইড স্পিরিট। কি আলোচনা করব? রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এটা আর কিছুই না, এটা হচ্ছে 95% ইথানল আর 5% জল, এই মিক্সচারটাকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট 95% ইথানল 5% জল, এই মিক্সচারটাকে বলছে রেকটিফাইড স্পিরিট। এটা বিষাক্ত নয়। তাই এই রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করে, অর্থাৎ ইথানলকে 5% জল থাকবে, 95% ইথানল 5% জলের মিক্সচারকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য, যাতে পান করতে না পারে, সেজন্য এর সঙ্গে কিছু কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে, উগ্র গন্ধযুক্ত পদার্থ মিশিয়ে তৈরি করা হয় ডিনেচার্ড স্পিরিট। কি নাম? ডিনেচার্ড স্পিরিট। স্পিরিট উদ্বায়ী পদার্থ, ডিনেচার্ড স্পিরিট, ইথাইল অ্যালকোহল যেহেতু। ডিনেচার্ড স্পিরিট বা একে বলা হয় মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট। ডিনেচার্ড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য, যাতে পান করতে না পারে, সেজন্য 10% মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয় এবং উগ্র গন্ধযুক্ত, প্রথমে কি মিশানো হয়? ডিনেচার্ড স্পিরিটের সঙ্গে এটা অ্যাকচুয়ালি হচ্ছে রেকটিফাইড স্পিরিট, তার সঙ্গে 10% মিথাইল অ্যালকোহল বা মিথানল বিষাক্ত, তার সঙ্গে থাকে পিরিডিন, উগ্র গন্ধযুক্ত পিরিডিন, প্রবার নির্যাস, ন্যাপথা, কাউকাসিন, এই সমস্ত পদার্থ মিক্সচার করা হয়। রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য 10% বিষাক্ত মিথানল মিশানো হয়, কিছু পিরিডিন, কিছু পরিমাণ ন্যাপথা, কিছু পরিমাণ কাউকাসিন মিশিয়ে দেওয়া হয়। তৈরি হয় ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এটা পান করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কি কাজে লাগে? ব্যবহার, এটা ব্যবহার করা হয় 1 নাম্বার রং শিল্পে, পেইন্ট বা রং শিল্পে এবং বার্নিশে, দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। দ্রাবক হিসাবে, রং জলের মধ্যে দ্রবীভূত হবে না এই সমস্ত রং, তাই এই ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটে দ্রবীভূত করা হয়। 2 নাম্বার হলো যে এটাকে ল্যাম্পে বা স্টোভে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। স্পিরিট ল্যাম্প, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 3 নাম্বার, আর কি কাজে ব্যবহার করা হবে ডিনেচার্ড স্পিরিট?
ওই জৈব দ্রাবক মোম, সালফার, এই সমস্ত জৈব দ্রাবকে গালা জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। জৈব দ্রাবক হিসাবে মোম, গালা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। এটা হলো ইথাইল অ্যালকোহল। ডাইরেক্ট ব্যবহার করা যাবে না রং শিল্পে বা বার্নিশে বা এই সমস্ত কাজে, কারণ মানুষ পানও করতে পারে যখন তখন, তাই এটাকে যাতে পানের অযোগ্য হিসেবে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট, বিষাক্ত পদার্থ মিথানল এবং রেকটিফাইড স্পিরিট মিশিয়ে দুর্গন্ধযুক্ত, শুধু বিষ মিশালে হবে না, দুর্গন্ধ আছে পিরিডিন, ন্যাপথা, কাউকাসিন, এদের মিশ্রণকে বলা হয় ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। স্পিরিট ল্যাম্পেও ব্যবহার করা হয়, স্টোভে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া বিশেষ করে রং শিল্পে বার্নিশে, বার্নিশ বলতে কাঠের আসবাবপত্র রং করার জন্য ব্যবহার করা হয় এই ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। আসলে কি আছে? রেকটিফাইড স্পিরিট মানে জল আর ইথানল, 95% ইথানল, 5% জল, মানে রেকটিফাইড স্পিরিট। তার সঙ্গে 10% বিষাক্ত মিথানল, উগ্র গন্ধযুক্ত পিরিডিন, ন্যাপথা, কাউকাসিন এগুলো মিশিয়ে দেওয়া হয়। এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। এরপরে আমরা আলোচনা করব অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড।